বন্ধুগণ, আজকে আমরা ক্লাস 12 এর থার্ড সেমিস্টার যেটা আছে সেমিস্টার সিস্টেমে পলিটিক্যাল সায়েন্স নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমরা ঠান্ডা লড়াই সম্পর্কে বলেছিলাম। এই ঠান্ডা লড়াই কথার অর্থ না যুদ্ধ না আছে শান্তি। এটার একটা হচ্ছে কথা আছে দেতাত। দেতাত একটা ফরাসি শব্দ, যার অর্থ হচ্ছে যে না যুদ্ধ না শান্তি, তার আছে মাঝখানের একটি অবস্থা। তো আমরা আজকে কি করবো, ঠান্ডা লড়াইয়ের কারণগুলো জানব। দেখো, ঠান্ডা লড়াইয়ের কারণ, ঠান্ডা লড়াইয়ের কারণ যদি বলা হয় তাহলে ঠান্ডা লড়াই কার কার মধ্যে হয়েছিল? ঠান্ডা লড়াই হয়েছিল আমেরিকা এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে। সোভিয়েত ইউনিয়ন বলা হয়। ঠান্ডা লড়াই কখন শুরু হয়েছিল? বলবো ঠান্ডা লড়াই শুরু হয়েছিল 1945 সালে, কিন্তু বাস্তব ক্ষেত্রে যদি বলা যায় এই ঠান্ডা লড়াইয়ের পর্ব শুরু হয়েছিল অনেক আগে। কত সালে? যখন রাশিয়া 1917 খ্রিস্টাব্দে রাশিয়ায় রুশ বিপ্লব হয়, আর রুশ বিপ্লবে একটা নতুন ব্যবস্থা নিয়ে আসে, যেটাকে বলে সমাজতান্ত্রিক ব্যবস্থা। অন্যদিকে যদি বলা হয় আমেরিকায় ছিল ধনতান্ত্রিক ব্যবস্থা। তাহলে একবার বলে দিই সমাজতান্ত্রিক ব্যবস্থা এবং ধনতান্ত্রিক ব্যবস্থার পার্থক্যটা কি। সমাজতান্ত্রিক ব্যবস্থা বলতে বোঝানো হয় যে দেশের সমস্ত কিছু সরকার দ্বারা নিয়ন্ত্রিত হবে, আর ধনতান্ত্রিক ব্যবস্থা বলতে সরকারের কোনো কিছু নেই, সমস্ত কিছু প্রাইভেট। যদি উদাহরণ দিয়ে বলা যায় ভারতবর্ষে সমাজতান্ত্রিক এবং ধনতান্ত্রিক দুটিরই মাঝখানে অবস্থায় আছে। যেমন যদি বলা হয় যে রাশিয়া সমাজতান্ত্রিক, আমাদের দেশেও সমাজতান্ত্রিক ব্যবস্থা রয়েছে। যেমন যদি বলা হয় হসপিটাল, স্কুল, রেশন, এগুলো দেখো সরকার কোনো না কোনোভাবে আমাদের ফ্রিতে দিচ্ছে, তার মানে এটা সমাজতান্ত্রিক ব্যবস্থা। ধনতান্ত্রিক ব্যবস্থা বলা হয় প্রাইভেট স্কুল, প্রাইভেট হসপিটাল, নার্সিংহোম, ধনতান্ত্রিক ব্যবস্থা। ভাবো যদি কোনো কারণে আমাদের ভারতবর্ষে স্কুল যদি বেসরকারি হতো, কোনো হসপিটাল যদি তোমার না থাকতো, আর যদি কোন রকমে রেশন ব্যবস্থা না থাকতো, তাহলে ভারতের কি অবস্থা হতো, গরিব লোকের কি অবস্থায় হতো। ঠিক এইরকমই দুইটা মতাদর্শ। একদিকে আমেরিকা চায় ধনতান্ত্রিক ব্যবস্থা গোটা পৃথিবীতে ভরে উঠুক, অন্যদিকে যদি বলা হয় রাশিয়া চায় যে সমাজতান্ত্রিক ব্যবস্থা আমাকে গড়ে উঠুক। এই রাশিয়া যে সমাজতান্ত্রিক ব্যবস্থাকে আতুর ঘরেই, মানে যেদিন জন্ম হয়েছিল সেদিনে তোমার ভেঙে দেওয়ার জন্য আমেরিকা তাকে তোমার দমন করার জন্য অনেক পদক্ষেপ নেয়, কিন্তু তবুও রাশিয়ার সমাজতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকে। এবং সমাজতান্ত্রিক ব্যবস্থা যাতে পুরো ইউরোপকে ঘিরে না নেয়, পুরা পৃথিবীকে যাতে ঘিরে না নেয়, এই পরিপ্রেক্ষিতে আমেরিকা ভয় পায়, আর ভয়ের পরিপ্রেক্ষিতে শুরু হয় ঠান্ডা লড়াই। তাহলে ঠান্ডা লড়াই যদি বলা হয় শুরু হয়েছিল 1945, ঠান্ডা লড়াই শুরু হয়েছিল 1945 খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছিল কত সালে? তাহলে বলবো শেষ হয়েছিল 1991 সালে। ধ্যান রাখা দরকার, কোশ্চেন পরীক্ষা আসে ঠান্ডা লড়াই কবে শুরু হয়েছিল। বলবো 1945 খ্রিস্টাব্দে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে, এবং শেষ হয়েছিল 1991 সালে, যখন সোভিয়েত ইউনিয়ন, যেটা 15টি দেশ নিয়ে গঠিত সংগঠন, যখন ভেঙে যায়, তখন ঠান্ডা লড়াই অবসান ঘটেছিল। এই ঠান্ডা লড়াইকে কেন্দ্র করে অনেকজন অনেক কথা বলেছিল যে ঠান্ডা লড়াই না বলে একটা, কেউ বলছে প্রচার যুদ্ধ, কেউ বলছে ঠান্ডা যুদ্ধ, কেউ বলছে গরম শান্তি, কেউ বলছে প্রক্সি যুদ্ধ। আবার এক একজনের এক এক অভিমত। কেউ বলছিল ক্ষমতা প্রচারের লড়াই,
তো ঠান্ডা লড়াই কার কার মধ্যে হয়েছিল? মেনলি বলবো দুইটা আতঙ্কি দেশ, একটা হচ্ছে আমেরিকা আর একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন বলতে কেবলমাত্র একটা দেশকে বোঝানো হয় না, সেটা তখনকার সময় 15টা দেশের তোমার সংগঠনকে একসঙ্গে ঠান্ডা বলা হয়, ঠান্ডা তোমার দেশকে তো বলা হয় একসঙ্গে সোভিয়েত হচ্ছে কি ইউনিয়ন। তো আমরা আজকে পড়বো কি ঠান্ডা হচ্ছে কি লড়াইয়ের কারণ। তাহলে প্রথমত তোমার কারণ হিসেবে লিখবো যে পূর্ব ইউরোপে সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রসার। দুই নাম্বার লিখবো এই পূর্ব ইউরোপ যদি বলা হয় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল ঠিক সেই সময়কালে ইউরোপের পূর্বভাগে সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রসার, পশ্চিম ইউরোপে কমিউনিস্ট ব্যবস্থার প্রসার। পূর্ব ইউরোপ যদি বলা হয় তাহলে বলা হয় পোল্যান্ড, জার্মানি, বুলগেরিয়া, তো এগুলোকে বলা হয় হাঙ্গেরি, এগুলোকে বলা পূর্ব ইউরোপ। আর পশ্চিম ইউরোপ যদি বলা হয় ইংল্যান্ড, ফ্রান্স, এগুলোকে তো পশ্চিম ইউরোপ। তাহলে পূর্ব এবং পশ্চিম দুইটা ইউরোপে কোনো না কোনোভাবে সমাজতান্ত্রিক ব্যবস্থার ডিপ লেভেলে যদি যাওয়া যায় কমিউনিস্ট ব্যবস্থার আছে প্রসার। এই দুই প্রসারের তোমার যখন তোমার বলছিল যে রাশিয়ার যে সমাজতান্ত্রিক ব্যবস্থা পুরো ইউরোপ কাছে ঘিরে নিচ্ছিল, ঠিক সেই সময়কালে আমেরিকা কি চায় যে কোনো না কোনোভাবে যে প্রসার না ঘটে। আর এরই পরিপ্রেক্ষিতে বলে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা লড়াই হচ্ছে শুরু হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে যদি বলা যায়, বাকি তৃতীয় নম্বরে যদি বলা যায় যে ইরান সমস্যা। ইরানে কি ছিল যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল ঠিক সেই সময়কালে রাশিয়া এবং বর্তমানকালে রাশিয়া, আগের দিনে যদি বলা হয় সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা, বলবো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে আমেরিকা এবং রাশিয়া দুইটা একে দলে তোমার ছিল। এর আগে ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা দেখবে, তাহলে বুঝতে পারবে যে আমেরিকা এবং রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালে একই দলে ছিল। কিন্তু তারপরেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলে তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এবং ঠান্ডা লড়াই শুরু হয়। তো সেই সময়কালে ইরান সমস্যা বলা হয় 1942 সালে চুক্তি হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে আমেরিকা এবং তোমার ইউরোপ বলা হয় রাশিয়ার যে সেনা 6 মাস পরে 6 মাসের মধ্যেই সেখান থেকে ইরান থেকে চলে যাবে। কিন্তু কি হয় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়, সে বলা 1942 সালে চুক্তি হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে যে সোভিয়েত ইউনিয়নের সেনা ইউরোপ থেকে বলবো ইরান থেকে চলে যাবে, ইরান থেকে চলে আসো কি তাহলে। কিন্তু বলা হয় ইউরোপীয় ইউনিয়ন, বললাম যে সোভিয়েত ইউনিয়ন এর যে সেনা জার্মানি যে তোমার বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি বলা হয় তাহলে মেইন ছিল হচ্ছে জার্মানি তো পরাজয় তোমার গ্রহণ করার পর রাশিয়ার বলা হয় ইউরোপীয় ইউনিয়ন কি বলা হয় রাশিয়া সেনা বা সোভিয়েত ইউনিয়ন
ইরানের থেকে তোমার চলে যাবে, কিন্তু জার্মানির জার্মানির পরাজয়ের পর সোভিয়েত ইউনিয়নের সেনা এর সেনা ইরান থেকে চলে যায় না। সোভিয়েত ইউনিয়নের বলা সেনা যখন ইরান থেকে বলা হয় ইরান থেকে চলে না যায়, তখন আমেরিকা যে আছে আমেরিকা ভয় পেয়ে যায় যে কোনো না কোনোভাবে ইরানের সমাজতান্ত্রিক ব্যবস্থা আবার তোমার চলে আসে। এই পরিপ্রেক্ষিতে আমেরিকা যে আছে আমেরিকা বারবার তোমার দাবি জানায় যে তাদের সেনা যাতে ইরান থেকে চলে যায়, এবং এই পরিপ্রেক্ষিতে সেখানে দ্বন্দ্ব হয়, এবং যেটাই ঠান্ডা লড়াইয়ের একটি অন্যতম কারণ হিসেবে কি দাঁড়ায়। তো ধ্যান রাখা দরকার, তাহলে ইরানের এত সমস্যার জন্য ঠান্ডা লড়াইয়ের একটি অন্যতম কারণ। ডি নাম্বার যদি বলা হয়, শেষ পর্যন্ত এই দ্বন্দ্বে সোভিয়েত ইউনিয়নের সেনা সেখান থেকে যেতে বাধ্য করা হয়। বলবো 4 নম্বর পয়েন্ট কি? 4 নম্বর পয়েন্ট হলো যে গ্রিসের সমস্যা। গ্রিসের সমস্যাটা কি বলবো? গ্রিসের যে তোমার গ্রিসে ঠিক গৃহযুদ্ধ হয়, এবং সেখানে তোমার বলা হয় কোনো না কোনোভাবে গ্রিসের সমাজতান্ত্রিক ব্যবস্থা ঘিরে না যায়। এই জন্য 1945 সালে আমেরিকা ও ইউকে বলা হয় ব্রিটেন এর তত্ত্বাবধানে পুরা যাতে গ্রিসে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত না হয়, এই জন্য 1945 সালে আমেরিকা ও ব্রিটেনের তত্ত্বাবধানে ভোট হয়, নির্বাচন হয়। এই নির্বাচনে সোভিয়েত ইউনিয়ন বলে সমাজতান্ত্রিক দল পরাস্ত হয় বা হেরে যায়। সমাজতান্ত্রিক দল পরাস্ত হয় এবং গ্রিসে গৃহযুদ্ধ শুরু হয়। গ্রিসে তখন গৃহযুদ্ধ শুরু হয়, তখন ব্রিটেন সামলাতে না পেরে আমেরিকার মদত চায়, সাহায্য চায়। আমেরিকা তখন সাহায্য করতে আসে, এবং সেই সময়কালে যে গ্রিসের যে তোমার সমাজতান্ত্রিক দল গরিলা পদ্ধতিতে তোমার যুদ্ধ করে। এই গরিলা পদ্ধতিতে তোমার যুদ্ধের একটা সময়কালে আমেরিকা প্রচুর পরিমাণে গ্রিসকে এবং ব্রিটেনকে তোমার সহযোগিতা করে, এবং কোনো না কোনোভাবে গ্রিস থেকে ইউরোপীয় ইউনিয়নের সেনাকে বিতাড়িত করে। যখন ভাবো একটা জিনিস, যে দুইটা দেশ যেখানে আমেরিকা এবং রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে একই দলে ছিল,
বন্ধু ছিল, গোলায় গোলায় ভাব ছিল, আর যখন পরবর্তীকালে একজন অপরজনের তোমার বিরুদ্ধে তোমার যায়, তো অবশ্যই তো যুদ্ধ তো হবেই। যে যুদ্ধ তোমার হয় সেটা ঠান্ডা লড়াইয়ের একটি অন্যতম কারণ হয়ে যাচ্ছে দাঁড়ায়। নাম্বার তোমার গেল 4। 5 কি ঠান্ডা লড়াই আর একটা কারণ বলবো, তুরস্কের তুরস্কের ঘটনা। আমেরিকা কোনো না কোনো ভাবে চাচ্ছিল না গোটা ইউরোপকে সমাজতান্ত্রিক ব্যবস্থা তুমি কি ভরে যাবে। এর পরিপ্রেক্ষিতে তুরস্কের ঘটনাটা একবার জেনে নাও। ফলে তোমার একে অপরের বিরুদ্ধে যায় এবং ঠান্ডা লড়াইয়ের কারণ হয়ে দাঁড়ায়। তুরস্কের ঘটনা কি বলবো, তুরস্কে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ তোমার শেষ হয়, তখন রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া বললে ভুল হবে কারণ সেই এখন রাশিয়া বলতে একটা দেশকে বোঝানো হয়, ঠিক সেই সময়কালে সোভিয়েত ইউনিয়ন বলতে 15টা দেশের সংগঠনকে বোঝানো হয়। সোভিয়েত ইউনিয়ন তুরস্কের পূর্ব অঞ্চল, তুরস্কের যে পূর্ব অঞ্চলের দাবি জানায় এবং যে তুরস্কের যে কৃষ্ণ সাগরের প্রণালী, তুরস্কের কৃষ্ণ সাগরের প্রণালী, কৃষ্ণ সাগরের কাছাকাছি থাকা, কৃষ্ণ সাগরের কাছাকাছি থাকা দেশের জন্য সেই প্রণালীকে উন্মুক্ত রাখা, এবং সঙ্গে কৃষ্ণ সাগরের কৃষ্ণ সাগর থেকে দূরে থাকা দেশগুলির জন্য সেই প্রণালী বিশেষ কাজের জন্য বন্ধ রাখা, স্পেশালি যে যুদ্ধ জাহাজগুলো, যাতে যুদ্ধ জাহাজগুলো প্রবেশ করতে না দেওয়া, জাহাজগুলোকে প্রবেশে বাধা দেওয়া। এই ঘটনা যখন দাবি জানায় ইউরোপীয় ইউনিয়ন, তখন ঠিক সেই সময়কালে তুরস্ক হচ্ছে নাকচ করে দেয় এই দাবি, যে তুরস্কের পূর্ব অঞ্চল তাদের দিয়ে দেওয়া, সঙ্গে সঙ্গে কৃষ্ণ সাগরের কাছাকাছি দেশগুলোর জন্য উন্মুক্ত রাখা, কৃষ্ণ সাগর থেকে দূরে যেগুলো দেশ আছে তাদের বিশেষ সময়গুলিতে যেমন যুদ্ধ জাহাজগুলিকে প্রবেশ করতে না দেওয়া, এটার তুরস্ক অস্বীকার করে। তুরস্ক কি করে? তুরস্ক
এই দাবি নাকচ করে দেয়, নাকচ করে দেয়। এই জন্য তুরস্ক আমেরিকার সাহায্য চায়। সাহায্য চায়। আমেরিকা তুরস্ককে সাহায্য করলে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়। মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়। ঠান্ডা লড়াই শুরু হয়। তাহলে বোঝা গেল যে তুরস্ক ঠান্ডা লড়াই কারণ কি, যে আজকের একটা জিনিস ধ্যান রাখা দরকার, যে এই দুনিয়ায় পার্মানেন্ট বন্ধু বলে কোনো কিছু হয় না। আজকে ঠান্ডা লড়াই কাহিনী থেকে ধ্যান রাখা দরকার, যত বড় জিগড়ি দোস্ত হোক না কেন, কখন সে শত্রুতে পরিণত হবে কেউ জানে না। যেই দুটি দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একই দলে ছিল, মিত্র পক্ষে ছিল, সেই দুটি দেশ কোনো না কোনোভাবে একে অপরের বিরুদ্ধে যায় এবং ঠান্ডা লড়াইয়ের সূচনা শুরু হয়। তাহলে ঠান্ডা লড়াইয়ের আর একটি কারণ হয়ে কি দাঁড়াবে। আমরা আসবো পরের ঘটনা। কয় নাম্বার গেল? বললাম 5 নাম্বার। আমরা আসবো 6 নাম্বারে। দেখো 6 নাম্বার পয়েন্টে কি আছে। পারস্য উপসাগরীয় অঞ্চলের সমস্যা। এই পারস্য উপসাগরীয় অঞ্চলের সমস্যা কোনো না কোনোভাবে ঠান্ডা যুদ্ধের একটি অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। কেন ঠান্ডা যুদ্ধের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়? দেখো এবার কি আছে, যে পারস্য উপসাগরীয় অঞ্চলের যে তৈল খনিগুলিকে এই অঞ্চলের তৈল খনিকে রক্ষা করার জন্য রক্ষা করার জন্য 1941 সালে ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন এবং পারস্যের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি হয়। এই চুক্তিতে বলা হয় চুক্তিটা হয় 19 জুলাই 1942 সালে। চুক্তি হয় যে বলা হয় যে যুদ্ধ শেষ হওয়ার 6 মাস পর সকল সেনা ফিরে যাবে
কিন্তু সোভিয়েত ইউনিয়নের সেনা যুদ্ধ শেষ হলে ইউরোপীয় ইউনিয়নের সেনা ফিরে যায় না। তার ফলস্বরূপ 1946 সালে তুরস্ক পারস্য ইউরোপীয় বলা হয় নিরাপত্তা পরিষদে, ইউএনও এর নিরাপত্তা পরিষদে এটা জানুয়ারি মাসের ঘটনা। কোন মাসের ঘটনা? জানুয়ারি মাসের ঘটনা। 19শে জানুয়ারি এরা বলে যে তোমার নিরাপত্তা পরিষদে সেনা ফিরিয়ে নেওয়ার দাবি জানায়। এবং 1946 সালে মে মাসে আমেরিকা বলা হয় সোভিয়েত ইউনিয়নের সেনা সেখান থেকে ফিরে যেতে বাধ্য হয়। ইউরোপীয় ইউনিয়ন এমন বলা হয় ইউএনও এমন একটা তোমার সংস্থা যেটা কেবলমাত্র সৃষ্টির পর থেকেই আমেরিকার তোমার দখলে ছিল। আর আমেরিকা কোনো না কোনোভাবে এই সেনাকে ফিরিয়ে নেওয়ার জন্য সাম দাম দ্বন্দ্ব বেড়াতে লাগিয়ে দেয় এবং ইউরোপীয় বলা হয় সোভিয়েত ইউনিয়নের সেনাকে ফিরে যেতে তোমার বাধ্য করে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঠান্ডা লড়াইয়ে তোমার দেখা দেয়। কাদের মধ্যে? বলবো ঠান্ডা লড়াই দেখা গিয়েছিল আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। তো বলছিল কি, যখন পারস্য অঞ্চলে তৈল খনিগুলিকে দেখার জন্য যাতে ধ্বংস না হয় এই কারণে ত্রিপাক্ষিক চুক্তি হয়। 1942 সালে জুলাই মাসে এটা চুক্তিটা হয়। কার মধ্যে? ইংল্যান্ড বা বলা হয় ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন এবং পারস্যের মধ্যে। কিন্তু যুদ্ধ যখন তোমার শেষ হয়ে যায়, ওই চুক্তিতে বলা ছিল যে যুদ্ধ শেষ হওয়ার 6 মাস পরে সকল সেনা তোমার সেখান থেকে ফিরে যাবে। কিন্তু সোভিয়েত ইউনিয়নের সেনা ফিরে যায় না। এর পরিপ্রেক্ষিতে পারস্য 1946 সালে জানুয়ারি মাসে 19শে জানুয়ারি সেখানে ইউনাইটেড নেশন যেটা বলা হয় সেখানে গিয়ে দাবি জানায় এবং ইউনাইটেড নেশন বলে যে তাদের ঝামেলা যে ব্যাপারটা আছে মিটমাট যারা করে আছে খুব তাড়াতাড়ি নেয় এবং শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন সেখান থেকে সেনা হটাতে বাধ্য হয়। কোনো না কোনোভাবে আমেরিকা এখানে মদত করেছিল সেনা ফিরিয়ে যাওয়ার জন্য। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুরু হয়ে যায় ঠান্ডা লড়াই। চলো আমরা পরের ঘটনায় আসবো। কয় নম্বরে আসবো? 6 নম্বর। 7 নম্বরে আসবো জার্মান সমস্যা। 7 নম্বরে কি আসবো? জার্মান সমস্যা। বলবো জার্মানি যদি বলা হয়, জার্মানি দুটি ভাগে ভাগ হয়। একটা হচ্ছে পূর্ব জার্মানি আর একটা হচ্ছে পশ্চিম জার্মানি। পূর্ব জার্মানি যদি বলা হয়, পূর্ব জার্মানি ছিল ইউরোপ বলা হয় সোভিয়েত ইউনিয়নের তোমার দখলে এবং পশ্চিম
জার্মানি ছিল, দেখো যদি বলা বলা হয় পুরা ম্যাপ যদি তোমার দেখো ইউরোপ, তাহলে পূর্ব দিকে ছিল তোমার সোভিয়েত ইউনিয়নের দখলে, আর পশ্চিম দিকে ছিল কার দখলে? বলবো যে আমেরিকার হচ্ছে দখলে। তো জার্মানি দুইটা ভাগে ভাগ হয়েছিল। জার্মানি যদি বলা হয় প্রধান আছে শহর, তার নাম হচ্ছে বার্লিন, রাজধানী ছিল বার্লিন। এই বার্লিনে কি হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ধ্যান রাখা দরকার। বার্লিনেও দুটো ভাগে ভাগ হয়ে যায়। যেটা পূর্ব দিকে ছিল সেটা ছিল কৃষি সমৃদ্ধি, আর অন্য দিকে ছিল পশ্চিম দিকে ছিল আমেরিকা দখলে, যেটা শিল্পে একদম ভরপুর। এই ঘটনায় শিল্পে যখন ভরপুর ছিল, তাদের টাকা পয়সা বেশি ছিল, আমেরিকারও টাকা পয়সা বেশি। এই সময়কালে 7ই জুন, কতই জুন? 7ই জুন আমেরিকা আমেরিকা পশ্চিম জার্মানিকে স্বতন্ত্র দেশ বলে ঘোষণা করে। কোন দেশ? স্বতন্ত্র দেশ রূপে ঘোষণা করে, এবং নিজের পাপেট সরকার তোমার সেখানে বসিয়ে দেয়। পাপেট বলতে নিজের ইচ্ছা মতো, নিজের তোমার এমন একটা তোমার সরকার যে তার কোথায় পুতুল সরকার আছে বসিয়ে দেয়। এর ফলস্বরূপ রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন ভয় পেয়ে যায় এবং জুন মাসে 1948 সালের জুন মাসে 7ই জুন, এই জুন মাসে 1948 সালের 7ই জুন, জুন মাসে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন বার্লিন অবরোধ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য এটাই পরীক্ষায় কোশ্চেন আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জুন মাসে সোভিয়েত ইউনিয়ন বার্লিন অবরোধ জারি করে। তারিখটা মনে রাখা দরকার, আমি হাইলাইট করে দিই। এই তারিখটা সালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1948 সালে কে জুন মাসে সোভিয়েত ইউনিয়ন বার্লিন অবরোধ তোমাকে জারি করে। ফলস্বরূপ ফলে কি হয়? ফলে তো সমস্যা কি হয়? ফলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাগাও এখানে। ফলে পশ্চিম জার্মানির 25 লক্ষ মানুষের খাদ্যের সংকট, খাদ্য ও জ্বালানির সংকট দেখা দেয়। খাদ্য ও জ্বালানির সংকট দেখা দেয়। খাদ্য আর কৃষি সংকট দেখা দেয়, জ্বালানির সংকট দেখা দেয়। আমেরিকা তাদের আকাশপথে খাদ্য সামগ্রী ও জ্বালানি দিয়ে জ্বালানি দিয়ে বার্লিন বার্লিন অবরোধকে নাকচ করে দেয়।
নাকচ করে দেয়। এর ফলে সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালের, এই পেনটা কালারটা একটু হাইলাইট করে দেই, 1949 সালের 12ই মে বার্লিন অবরোধ তুলে নেয়। তাহলে এই বার্লিন অবরোধ তুলে নেয়। এই পরিপ্রেক্ষিতে জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে একটা তোমার যুদ্ধ শুরু হয়, যেটা ঠান্ডা লড়াই নামে পরিচিত। কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানকার। কোন কোশ্চেনটা? যে বার্লিন অবরোধ কবে তোমার তুলিয়েছে নেয়। এই 1948 সালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1949 সালের 12ই কি বলা হয়, 12ই মে বার্লিন অবরোধ তোমার তুলে নেয়। তো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও অনেক আরো ঘটনা আছে, যার জন্যই যে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে ঠান্ডা লড়াইয়ের কি শুরু হয়েছিল। আসি পরের কাহিনীগুলো। দেখো, অন্য কারণ অন্যতম কারণ 1 নম্বর দেব তোমার উইনস্টন চার্চিল এর ফুলটন বক্তৃতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা স্টার মার্ক দিয়ে রাখো। উইনস্টন চার্চিলের ফুলটন বক্তৃতা কত সালে? ধ্যান রাখা দরকার। 1946 সালের 5ই মার্চ ইংল্যান্ডের ওয়েস্টমিনস্টার কলেজে ফুলটন বক্তৃতা দেয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফুলটন বক্তৃতা দেয়, বক্তব্য রাখে। এই বক্তব্যে বলেন তিনি যে মিত্র শক্তির বক্তব্য রাখে। এই বক্তব্যে বলেন যে মিত্র শক্তি জয়ের ফলে যে আশার আলো ফুটেছিল, তা আশা থেকে বলা হয়, জয়ের ফলে যে আশার আলো ফুটেছিল তা শেষ হয়ে যায়। কারণ তিনি বলেছেন বাল্টিক সাগর থেকে অ্যাড্রিয়াটিক সাগর পর্যন্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হাইলাইট করে দিচ্ছি। বাল্টিক সাগর থেকে এড্রিয়াটিক
এড্রিয়াটিক সাগরে, বাল্টিক সাগর থেকে এড্রিয়াটিক সাগরে লৌহ জবনিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আর একটা হাইলাইট করে দিই, লৌহ জবনিকা ধারণা দিয়েছিলেন। লৌহ জবনিকা বলতে কি বোঝানো হচ্ছে, যে বাল্টিক থেকে তুমি এড্রিয়াটিক সাগর পর্যন্ত এই এলাকায় সমস্ত কিছু সমাজতান্ত্রিক ব্যবস্থা তোমার শুরু হয়ে যাবে। আর যেখানে যে ইউরোপীয় ইউনিয়ন কি ধরনের ব্যবস্থা করবে না করবে সেটা নিয়ে সন্দেহ ছিল। এটাকে বলা হয় কি, উইনস্টন চার্চিলের ফুলটন হচ্ছে বক্তব্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এখানেই তিনি ঠান্ডা লড়াইয়ের কথা উল্লেখ করেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এবার আসি এখানে সালটা ভেরি ভেরি, উইনস্টন বলে ফুলটন বক্তৃতা 1946 সাল, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1946 সাল, কোশ্চেন ইম্পর্টেন্ট, লৌহ জবনিকা ধারণা কে দিয়েছিল, বলবো উইনস্টন চার্চিল। পরেরটাতে আসবো, বি নাম্বার দিই, যে মার্শাল অথবা পরিকল্পনা, মার্শাল পরিকল্পনা আগে দেই ট্রুম্যান নীতি। ট্রুম্যান নীতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ট্রুম্যান নীতি, মার্শাল পরিকল্পনা, আর তোমাকে বলা হয় উইনস্টন চার্চিল লৌহ জবনিকার ধারণা, ফুলটন বক্তৃতা, এগুলো মিসম্যাচ করতে দিবে, বলে এদিকে তো দিবে যে ঘটনাক্রমে সাজাও, মানে কোন ঘটনাটা আগে হয়েছিল কোন ঘটনা পরে হয়েছিল। এটা যদি বলা হয় ফুলটন বক্তৃতা, ট্রুম্যান নীতি হয়েছিল 12ই মার্চ 1947, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 12ই মার্চ 1947 সালে। এই ট্রুম্যান তুমি কি করে গ্রিস এবং তুরস্ককে, গ্রিস এবং তুরস্ক এর আর্থিক পুনরুজ্জীবনের জন্য $400 মিলিয়ন মার্কিন ডলার এর ঘোষণা করে এবং বলে যে সমস্ত দেশ আভ্যন্তরীণ মানে দেশের ভিতরে বা বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ট্রুম্যান কি তাদের এই আর্থিক নীতি ঘোষণা করে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কাকে দিয়েছিল, গ্রিস এবং তুরস্ক। কত মিলিয়ন, আর বলা হয় 400 মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করে। আর এখানে তোমার দেখে কোনো না কোনোভাবে সোভিয়েত ইউনিয়ন বুঝতে পারে যে আমেরিকা কোনো না কোনোভাবে সেই দেশগুলোকে, যে দেশগুলো ইউরোপীয় বা সোভিয়েত ইউনিয়নের অধীনে আছে সেগুলো তাদের নিজের দলে টেনে আনছে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঠান্ডা লড়াই শুরু হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন, পরে পয়েন্ট লিখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মার্শাল পরিকল্পনা, মার্শাল পরিকল্পনা সালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1948। মানে 48 সালে হয়েছিল। মার্শাল কি করে বলেন, পুরা ইউরোপের আর্থিক পুনরুজ্জীবনের জন্য তিনি মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন, যে বলে যে সেই দেশ সমাজতান্ত্রিক হোক আর ধর্মতান্ত্রিক হোক, তাদের আর্থিক পুনরুজ্জীবনের জন্য মার্শাল পরিকল্পনা অনুযায়ী তাদের সহযোগিতা করবে, তাই সেই দেশ ক্ষেত্রে সহযোগিতা করবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমেরিকা কেবলমাত্র সেই সমস্ত দেশকে সহযোগিতা করে যারা সমাজতান্ত্রিক না হয়ে ধনতান্ত্রিক আদর্শ গ্রহণ করে, তাদেরকে এই প্যাকেজ মার্শাল পরিকল্পনা তাদের 1948 সালে
কি দেয় মার্শাল পরিকল্পনা অনুযায়ী আর্থিক সাহায্য ঘোষণা করে। কিন্তু সেই আর্থিক সাহায্য কেবল আমেরিকার মদতপুষ্ট দেশগুলোই পেয়েছিল। আমেরিকার মদতপুষ্ট বা আমেরিকার কথা যারা শুনতো, তাদের আদর্শ ফলো করত, কেবল আমেরিকার আদর্শ গ্রহণকারীরা পেয়েছিল। যেখানে সোভিয়েত ইউনিয়নের আদর্শ যারা ফলো করতো তারা পেত না। আর এটাই কোনো না কোনো কারণে কি বলা হয়, ঠান্ডা লড়াইয়ের সময় কি কারণ হয়েছে কি দাঁড়ায়। এটাকে কি বলা হয়েছে, বলছে ডলার সাম্রাজ্যবাদ বলা হয়। কোশ্চেন পরীক্ষা আসতে পারে, এখানে বলবে কোন ঘটনাকে ডলার সাম্রাজ্যবাদ বলা হয়। তাই এখানে লিখবো তোমার মার্শাল পরিকল্পনাকে ডলার সাম্রাজ্যবাদ নামে পরিচিত। ডলার সাম্রাজ্যবাদ নামে পরিচিত। তো বন্ধুগণ, আজকে আমি ঠান্ডা লড়াইয়ের কারণগুলো আলোচনা করলাম। তাহলে এর পরবর্তীকালে ঠান্ডা লড়াই সম্পর্কে কে কি বলেছে, কে কি বই লিখেছে, সেগুলো সম্পর্কে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।